আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ব্যাংকিং রিলেটেড আজকের এই ভিডিওটাতে আমরা জানবো বাংলাদেশে কতটি ব্যাংক আছে, তফসিলি ব্যাংক এবং নন তফসিলি ব্যাংক, আরো যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে সেগুলো রিলেটেড। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি সেটি হচ্ছে যে বাংলাদেশে দুই প্রকারের ব্যাংক আছে। একটা হচ্ছে শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক, আরেকটা হচ্ছে আমাদের নন শিডিউল ব্যাংক। তো মনে রাখবেন, শিডিউল ব্যাংক হচ্ছে সেই ব্যাংকগুলা যেই ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী গঠিত হয়। মানে যে ব্যাংকগুলা কি নির্দিষ্ট মূলধন আছে, যেই ব্যাংকগুলা আমানত সংগ্রহ করতে পারে, মানুষকে ঋণ দিতে পারে, বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারে, এক কথায় সেগুলোই হচ্ছে শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলো একটা বিশেষ বা স্পেশাল কাজে তৈরি করা হয়েছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, যেমন প্রবাসীদের জন্য প্রবাসী ব্যাংক, স্পেসিফিক টার্গেট দিয়ে সৃষ্টি করা হয়েছে, সেগুলো হচ্ছে নন শিডিউল ব্যাংক বা অতফসিলি ব্যাংক। তো এখন পর্যন্ত বাংলাদেশে 62টার মতো তফসিলি ব্যাংক আছে, তবে বাস্তবে মাঠে মোটামুটি 60টার মতো ওয়ার্কিং আছে, দুইটা এখনো কাজ করতেছে না। তো যাই হোক, 62টা ব্যাংকের শাখা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কোথাও পাবেন না, ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক, মোটামুটি 15 থেকে 20টা সব জায়গায় দেখা যায়। এখন এই যে 62টা ব্যাংকের মধ্যে সরকারি মালিকানাধীন 6টা ব্যাংক আছে। মানে হচ্ছে এই ব্যাংকগুলোর মূলধন সরকার দিয়েছে, এই জন্য এগুলোকে সরকারি ব্যাংক বলা হয়। আমার আপনার ট্যাক্সের টাকায় সরকার এই মূলধনগুলো দেয়। যত প্রকার দুর্নীতি হয়, যত কিছুই হয়, সরকার আবার সেখানে টাকা পুশ করে, পাম্প করে আপনার আমার ট্যাক্স থেকে নিয়ে। এরপরে তিনটা যে ব্যাংক, সেই তিনটা ব্যাংক হচ্ছে স্পেশালাইজড তিনটা ব্যাংক আছে। এগুলো তৈরি করা হয়েছে স্পেসিফিক টার্গেটের জন্য, যেমন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রির জন্য, যেমন রাজশাহী কৃষি ব্যাংক আমরা বললাম। তো এরপরে যদি আমরা দেখি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকই হচ্ছে 43টার মতো, বাণিজ্যিক ব্যাংক যেগুলোকে আমরা বলি। এর মধ্যে 33টা হচ্ছে প্রথাগত সুদী ব্যাংক, আর ইসলামিক ব্যাংক হচ্ছে 10টার মতো। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ইসলামিক পৃথক ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক রাখে নাই। এখন এই ইসলামিক ব্যাংকিং বাংলাদেশে করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে মানুষ যেহেতু সুদ খেতে চায় না, 90% মুসলিম, এই জন্য ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের এক প্রকার ভরসা আছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, সিআরআর এবং এসএলআর এর ক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে। আমরা যখন ব্যাংকে 100 টাকা রাখি, মোটামুটি 3 থেকে 3.5 টাকা সিআরআর হিসাবে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এসএলআর হিসাবে ব্যাংকগুলোকে মোটামুটি 13% টাকা সরকারি বন্ড বা স্বর্ণ ক্রয় করে রাখতে হয়, বিনিয়োগ করতে পারে না। কিন্তু ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রে এসএলআর তারা কমিয়ে কি রেখেছে, মোটামুটি 5%-এর মতো রেখেছে। অর্থাৎ ইসলামিক ব্যাংকগুলো বেশি বিনিয়োগ করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, বাণিজ্যিক ব্যাংক যে হারে সুদ নেয়, ইসলামিক ব্যাংক সেই হারে মুনাফা করে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। দেখবেন যে যদি সুদী ব্যাংকগুলো 12% হিসাবে যদি সুদ নেয়, ইসলামিক ব্যাংকগুলোর মুনাফা 12% হয়ে যায়, যেটা অবাস্তব, অকল্পনীয়, কখনোই হওয়ার কথা না। তো এই জন্য একটা হাইকোর্টে রিটও হয়েছিল যে আসলে ব্যাংকগুলো কি করে, কল মানি, অন্য ব্যাংক থেকে কল মানি ধার করে নানা প্রকার সুদি কারবারে লিপ্ত, আর মানুষকে তারা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা শিখাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কিন্তু কি করেছে, দ্রুত তাৎক্ষণিক একটা ইসলামিক, তারা তাদের যে শাখা আছে সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ খুলেছে, সেখানে তারা ভবিষ্যতে শরিয়া বোর্ড হয়তো গঠন করবে। বাংলাদেশে একটা যে স্বৈরাচারী হাসিনার আমলের শেষের দিকে ডিজিটাল ব্যাংক চালু হচ্ছিল, নগদ সম্ভবত লাইসেন্স পেয়েছিল, এখনো মার্কেটে আসে নাই, তবে অতি দ্রুত চলে আসবে। বাংলাদেশে 9টা বিদেশি ব্যাংক আছে যেগুলোর মূলধন বিদেশ থেকে দেওয়া হয়েছে। যেমন ব্যাংক অফ পাকিস্তান আছে, ইন্ডিয়ার ব্যাংক আছে, এটা ছাড়া এসবিজি ব্যাংক আছে। তো এরকম কিছু 9টা কিন্তু বিদেশি ব্যাংক আছে। এখন অতফসিলি 5টা ব্যাংক হচ্ছে যে আনসার বিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, যদিও জুবলি ব্যাংক অবসায়িত হয়ে গেছে, আর পল্লী সঞ্চয় ব্যাংক। এগুলা ওই রকম হারে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে না, এদের নির্দিষ্ট কোনো মূলধন নাই, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে অতফসিলি বলা হয়। এখন আসি ফাইন্যান্স কোম্পানি। এই ফাইন্যান্স কোম্পানি বর্তমান বাংলাদেশে আছে, যদি আমরা বলি 2023 সালে একটা আইনও আছে। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল তারা বলতেছে যে 35টার মতো ফাইন্যান্সিয়াল এই কোম্পানিগুলো আছে। তো এখানে
দুইটা সরকারি কিন্তু ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, এরা উচ্চ হারে আমানত সংগ্রহ করে, উচ্চ হাতে আমানত কিন্তু নেও, এইটা মনে রাখবেন। তো ব্যাংক এবং এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর পার্থক্য হচ্ছে, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো কি করতে পারে না, চেক ইস্যু করতে পারে না, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট এগুলো করতে পারে না, গ্রাহক থেকে ক্যান নট রিসিভ ডিমান্ড ডিপোজিট, তারা রিসিভ অর্থাৎ চেক ইস্যু করতে পারে না, তাৎক্ষণিক টাকা লেনদেন করতে পারে না, তারা শুধু আমানত সংগ্রহ করে এবং সেগুলো বিনিয়োগ করে, এবং তারা বৈদেশিক মুদ্রাও কিন্তু লেনদেন করতে পারে না। তো আমরা যে এই তথ্যগুলা দিলাম, এই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে। আমরা সব সময় চাই আমরা যে তথ্যগুলা দিব এগুলা যাতে সঠিক হয়। আপনিও যদি ব্যাংকিং ব্যবস্থা রিলেটেড ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনারও উচিত হবে যে সোর্স, অথেন্টিক সোর্স থেকে তথ্য নেবেন এবং সেগুলো অবশ্যই ভিডিও আকারে তৈরি করে মানুষকে জানাবেন। কারণ হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই জানেন। এখন আমরা সবাই চাই ইউটিউব, ফেসবুক, টুইটারে নিজের একটা পরিচিতি হবে, আমরা কন্টেন্ট তৈরি করব, ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে উপকৃত হবে, দিকটা ভালো। তবে অবশ্যই অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক তথ্যগুলো আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।